অবশেষে একটি সুখবর দিল ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্ত্রী ও তার সন্তানের দায়িত্ব নেবে সরকার। এর আগে ওসমান হাদির শ্বশুর, যিনি সাবেক পুলিশ কর্মকর্তা, তিনি তার মেয়ে ও নাতির জন্য সরকারি চাকরি বা কোনো ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছিলেন। তার অনুরোধ রেখে সরকার ওসমান হাদির পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিতে যাচ্ছে। যেহেতু হাদির তেমন ভালো বাড়িঘর নেই, যা আছে তাতে নিরাপত্তার শঙ্কা আছে, তাই স্ত্রীর সন্তানের জন্য বাড়ি কিংবা ফ্ল্যাট দেওয়া হতে পারে। এছাড়া যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থাও হতে পারে। হাদি তো চলেই গেছে, এখন সরকারের দায়িত্ব হবে তার স্ত্রীকে এমনভাবে সাহায্য করা যাতে তিনি তার সন্তানকে বাবার মতো করে গড়ে তুলতে পারেন। আর দেশবাসীর বিশ্বাস তিনি পারবেন। শাহ আব্দুর রাজ্জাকের ছেলে শাহ আবদুল্লাহ এরই মধ্যে এ নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, বহু বক্তব্যে বলেছি, মা যত পর্দাশীলা হবে সন্তান তত বীর বিক্রম হবে। হাদি ভাইয়ের স্ত্রীর গায়রত দেখে মনে হচ্ছে তার সন্তানও বিপ্লবী হবে ইনশাআল্লাহ। এছাড়া ইব্রাহিম খলিল শাওন নামের একজন সোশ্যাল মিডিয়া লেখক ও ছাত্রনেতার লেখা একটি প্রতিবেদন থেকে বিপ্লবী ওসমান হাদির স্ত্রীর অজানা ত্যাগের গল্প উঠে এসেছে, যিনি পর্দার আড়ালে থেকে তার স্বামীর বিপ্লবী পথ চলায় অসামান্য অবদান রেখেছেন। শাওনের লেখায় স্পষ্ট হয়েছে, হাদির স্ত্রী শুধু একজন সহধর্মিনী নন, বরং একজন নীরব বিপ্লবী, যার ত্যাগ ও সমর্থন ওসমান হাদিকে আজকের সাহসী ওসমান হাদি হতে সাহায্য করেছে। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তার স্ত্রীকে কোনো গণমাধ্যমের সামনে দেখা যায়নি। কারণ হিসেবে শাওন উল্লেখ করেছেন যে তিনি সঠিকভাবে পর্দা করেন এবং এমন কঠিন পরিস্থিতিতে মিডিয়ায় কথা বলার চেয়ে আল্লাহর কাছে দোয়া করাই বেশি জরুরি বলে মনে করতেন। জুলাই আন্দোলনের সময় হাদি ভাইয়ের স্ত্রী গর্ভবতী ছিলেন। প্রথম সন্তানের আগমন নিয়ে স্বাভাবিকভাবেই অন্যরকম উত্তেজনা থাকার কথা, কিন্তু দেশের পরিস্থিতিতে তিনি সেই আনন্দ উপভোগ করতে পারেননি, বরং নিজ থেকেই হাদিকে আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করতেন। এমনকি একদিন তিনি গর্ভবতী অবস্থাতেই প্রেসক্রিপশন হাতে হাদিকে পুলিশের তল্লাশি এলাকায় এগিয়ে দিতে গিয়েছিলেন, যাতে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বলতে পারেন যে স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন। বিপ্লবী কার্যক্রমে ব্যস্ত থাকায় হাদি একবার স্ত্রীর জরুরি ঔষধের কথা ভুলে গিয়েছিলেন। পরে মনে পড়ার পর তিনি দ্রুত বাসায় ঔষধ পৌঁছে দেন। এত দেরির পরও তার স্ত্রী বিন্দুমাত্র রাগ বা কটু কথা বলেননি, বরং আশ্বাস দিয়ে বলেছিলেন, দেশের জন্য তোমার কাজটা এখন বেশি গুরুত্বপূর্ণ, সেটাতে মন দাও। হাদির সন্তান যখন নতুন কথা বলতে শিখছিল, তখন ভিডিও কলে বাচ্চা আব্বা আব্বা বলে ডাকত, কিন্তু হাদি 30 দিনে 30 মিনিটের জন্য বাচ্চাটাকে কোলে নিতে পারেননি। এমন পরিস্থিতিতেও তার স্ত্রী রাগ না করে বরং ভরসা জুগিয়েছেন। দেশটাকে ঠিক করার নেশায় বোধ হাদি ভাই দিনরাত জনগণের জন্য কাজ করে যেতেন। রাতে মাঝে মধ্যে কয়েক ঘণ্টার জন্য বাসায় গেলেও ঘুমন্ত সন্তানের মুখ দেখে ভোরে আবার বেরিয়ে যেতেন পোস্টার বিলি করতে। স্ত্রী তখনও রাগ করার কথা ছিল, কিন্তু তিনি রাগ না করে সাহস জুগিয়ে বলতেন, যাও, তবে সাবধানে যেও। ইব্রাহিম খলিল শাওনের মতে হাদির স্ত্রীরও হয়তো স্বামীকে নিয়ে ঘুরতে যাওয়া বা ভালোমন্দ খাবার ইচ্ছা হতো, কিন্তু দেশের কথা ও কাজের কথা ভেবে তিনি সেসব বিসর্জন দিয়েছিলেন। স্বামীর কাছ থেকে তিনি যে পরিমাণ সময় ও যত্ন পাওয়ার কথা ছিল হয়তো তা পাননি, কিন্তু কোনোদিনই মুখ কালো করে একটি কটু কথাও বলেননি, বরং হাদি ভাইয়ের সঙ্গে নিজেকেও দেশের জন্য উৎসর্গ করেছেন। শাওন উপসংহারে বলেছেন, আমরা সবাই আবেগে বলে ফেলি আমরা সবাই হাদি। না, আমরা সবাই হাদি না। হাদি হওয়া এত সহজ না। হাদি হতে বহু ত্যাগ লাগে, পরিশ্রম লাগে। হাদি হওয়া যতটা কঠিন, তার চাইতে বেশি কঠিন হাদিদের মতো বিপ্লবীদের স্ত্রী হওয়া। কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেছেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তবে তার আশঙ্কা, ভবিষ্যতে ওসমান হাদির বীরত্বের গল্প বলা হলেও তার পেছনে থাকা এই নীরব মানুষটির নাম হয়তো কেউ জানবে না, যা এক গভীর আক্ষেপের জন্ম দেয়। দোয়া করি আল্লাহ তাআলা যেন ওসমান হাদির সন্তানকে তার মতো করে গড়ে ওঠার তৌফিক দান করেন। আমিন। কমেন্টে আপনারাও আমিন লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুশি হব। ধন্যবাদ।